আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। কেমিয়াসের ফিজিক্স সাইকেল 2 এর দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি নূর স্যার। আজকের লেকচারে আমরা তোমাদের সাথে চমকপ্রদ একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বলের ঘাত এবং সংঘর্ষ। তুমি যদি আমাকে প্রশ্ন করো ইন্টারমিডিয়েট লাইফে এমন একটা টপিক স্যার বলেন যেই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, তাহলে আমি চোখ বন্ধ করে তোমাকে বলবো সংঘর্ষ। তাহলে বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো। তোমরা যারা উপস্থিত হয়েছ সবাই কমেন্টে জানিয়ে দাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। এবং যদি তোমার কোনো ফ্রেন্ডকে ক্লাসটি করতে উদ্বুদ্ধ করতে চাও তাহলে এখনই শেয়ার করে দিতে পারো আমাদের লাইভটি। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও জানাও এবং ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকলে কোনো কমপ্লেইন থাকলে তাও জানিয়ে দাও। আশা করছি কোনো কমপ্লেইন কোনো সমস্যা নেই। চলো এগিয়ে যাই। শুনতে পেলে কমেন্টে জানিয়ে দাও সব ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাসটি শুরু করতে চাই। আজকে মহা গুরুত্বপূর্ণ টপিক। আজকের টপিকের নাম হচ্ছে কি বলতো? ঘাতবল এবং ঘর্ষণ। ঘর্ষণ না, ঘাতবল এবং সংঘর্ষ। কে কে আছো ক্লাসে জানিয়ে দাও। হ্যাঁ, আশা করি হ্যাঁ সবাই বলছে ঠিক আছে। ওকে, ডান। সাউন্ড কি ঠিক আছে? ওকে। পরীক্ষা চলছে নাকি? হ্যাঁ, অনেকেই পরীক্ষার মধ্যে ব্যস্ত ছিলে। তোমাদের পরীক্ষা চলছে। ওকে, ঠিক আছে। আজকের লেকচারে যারা যারা হাজির হয়েছো আমাকে একটু কমেন্টে জানাও। চলো তাহলে ক্লাসটি শুরু করি। বাচ্চারা, আজকের যে টপিক দুইটি নিয়ে কথা বলতে চাই তার মধ্যে প্রথম যেই টপিক সেই টপিকটার নাম হচ্ছে ঘাতবল এবং সংঘর্ষ। আজকে তোমাদের দ্বিতীয় লেকচার, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে। আমরা প্রথম লেকচারে কভার করেছিলাম বলের প্রাইমারি যে আলোচনাগুলো সেগুলো। আজকের লেকচারে আমরা কভার করব ঘাতবল। আমরা তোমাদেরকে হরেক রকম বল নিয়ে আইডিয়া দিয়েছিলাম। এর মধ্যে একটা টাইপের বলের নাম দিয়েছি আমরা ঘাতবল। ঠিক আছে, বলের ক্রিয়াকালের উপর ভিত্তি করে অ্যাকশন টাইম ক্রিয়াকালের উপর ভিত্তি করে আমরা একটা নর্মাল ফোর্স বা আমরা যে বল নিয়ে কাজ করি সেই বল নিয়ে কথা বলতে চাই। যেমন দেখো, আমি যদি একটা উদাহরণ দেই তোমাকে, তুমি যে ওজন কাজ করছে তোমার, সেই ওজন কি এমন হয় বাচ্চারা কখনো কাজ করে কখনো কাজ করে না? তোমরা কি এমন কেউ আছো যে বসে থাকলে ওজন কাজ করে কিন্তু দাঁড়াইলে ওজন কাজ করে না? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে দৌড়াইলে ওজন কাজ করে না? বা এমন কি কেউ আছো যে গতকালকে ওজন কাজ করছিল আজকে ওজন কাজ করে না? তাহলে কিন্তু এমন হয় না। কারণ কি বলতো, ওজন এমন একটা ফোর্স যেটা আজীবন, জন্ম থেকেই আমরা জ্বলছি, অর্থাৎ আজীবনই এই বলটা আমাদের মধ্যে কাজ করছে। সেহেতু ওজন বলটা কিন্তু কখনো কি হয় না বলতো, বন্ধ থাকে এরকম হয় না। তাহলে এই বলটা কিন্তু একটা অনেক লম্বা সময় ধরে কাজ করছে। তাহলে যেই বল অনেক লম্বা সময় ধরে কাজ করে সেটাকে সাধারণ স্বাভাবিক বল বলতে পারি। শুধু বল দিয়েও আমরা আইডেন্টিফাই করি, অথবা স্বাভাবিক বল দিয়ে আইডেন্টিফাই করতে পারি, বা সাধারণ বল দিয়ে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু এমন যদি কোনো বল থাকে যেই বলের ক্রিয়াকাল অনেক কম কিন্তু বলের মানটা অনেক বেশি, যেমন মনে করলা তোমাকে একটা থাপ্পড় দিতে মন চায়। হ্যাঁ আচ্ছা, মন চায়, ঠিক আছে, দেই নাই তো ঠিক আছে, তোমাকে একটা থাপ্পড় দিলাম, তাহলে এমন কি 3-4 বছর ধরে থাপড়াইতেছি। অথবা মনে করলা রোনালদো একটা বলকে কিক করবে, এমন কি হবে যে মনে করলা 10-20 বছর ধরে বলকে হিট করছে বা কিক করছে? এরকম কিন্তু হয় না। অর্থাৎ কি, বলকে যদি কেউ কিক করতে চায় তাহলে বলের মান, হ্যাঁ একটা ফুটবলকে যদি কেউ কিক করতে চায় তাহলে বলের মান অনেক বেশি থাকলেও ক্রিয়াকাল অত্যন্ত কম হয়। তাহলে যে বলের মান বেশি কিন্তু কি বলতো, ক্রিয়াকাল কম, সামান্য, সেটার নাম কি বলতো, ঘাতবল। তাহলে তোমাকে একটা কিল, ঘুষি, থাপ্পড়, উষ্টা, লাথি দিয়েই তাইলে হয়তো তোমরা আজীবন মনে রাখবা, অনেক দিন মনে রাখবা, ঠিক আছে, কিন্তু কি বলতো সেই বল দিতে তার অনেক দিন সময় লাগবে না। তাহলে এই টাইপের বল, যেই বল দিতে কি বলতো অনেক কম সময় লাগে, বলের মানটা মোটামুটি বড়,
ঠিক আছে, সেই বলের নাম দিয়েছি আমরা কি বল বলো তো? ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। তাহলে যেই বলের মান অত্যন্ত বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম, সেই বলের নাম দিয়েছি আমরা কি বলতো? ঘাত বল। তাহলে এই ঘাত বলের ক্ষেত্রে আমরা ঘাত বল রিলেটেড একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে বলের ঘাত। একটু মনে রাখবা বাচ্চারা, ঘাত বল মানে হচ্ছে একটা বল, কিন্তু বলের ঘাত কিন্তু কোনো বল নয়। বলের ঘাত আলাদা একটা টার্ম। বলের ঘাতকে আমরা যে দিয়ে লিখছি, তাহলে এই যেটা হচ্ছে কি বলতো? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফল। মনে করো আমার কাছে m ভরের একটি বস্তু আছে, সেই বস্তুটি মনে করো u আদি বেগে চলছিল, কোনো একটা কারণে তার উপর বাইরে থেকে আমি F বল প্রয়োগ করেছি t সময় ধরে। এখন এই বস্তুটার ভর চেঞ্জ না হলেও বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগটা চেঞ্জ হয়ে v হয়েছে। অর্থাৎ কি বলতো? একটা বস্তুর উপর t সময় ধরে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুর বেগ বা ভরবেগ চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল, সেই গুণফলটার নামই হচ্ছে কি বলতো? বলের ঘাত। প্রিয় বাচ্চারা, আমাকে যদি শুনতে পাও জানাও, এবং কোনো প্রশ্ন কোনো পরামর্শ থাকলে আমাকে সাথে সাথে কমেন্টে জানিয়ে দিবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বাচ্চারা আমি আরেকবার বলি, ঘাত বল হচ্ছে একটা বল যেই বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম, সেই বলের নাম হচ্ছে ঘাত বল। আর এই ঘাত বল রিলেটেড একটা টার্মের নাম দিয়েছি আমরা বলের ঘাত। অর্থাৎ কোনো বস্তুর উপর যে ঘাত বলটা আমরা প্রয়োগ করেছি, সেই ঘাত বল এবং সেই ঘাত বলের ক্রিয়াকালের যে গুণফল, সেই গুণফলের জন্য আমরা নাম দিয়েছি কি বলতো? বলের ঘাত। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো বাচ্চারা? যে ইকুয়াল টু এফ টি, আমরা এফ এর মানটা কি জানি বলতো? এম এ, আর টি তো টি থাকবে। তাহলে কি পেলাম বলতো? বল যে ইকুয়াল টু কত? এফ টি। আবার একটু খেয়াল করে দেখো, এম ইন্টু কত? এর মানটা কত? ভি মাইনাস ইউ বাই কত? টি গুণন টি। টি টি কেটে দিলাম, তাহলে কি থাকলো বলতো বাচ্চারা? এম ভি মাইনাস কত বলতো? এম ইউ। অর্থাৎ পি টু মাইনাস কত বলতো? পি ওয়ান, অর্থাৎ ডেল পি। তার মানে বাচ্চারা বলের ঘাত বলতে আমরা দুইটা জিনিস বুঝে নিব। বলের ঘাত বলতে আমরা দুইটা জিনিস বুঝে নিব, একটা হচ্ছে এফ টি, সংক্ষেপে এম ভি মাইনাস ইউ, অর্থাৎ ডেল পি। তার মানে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বলের ঘাত। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে কি বলতো? বলের ঘাত। প্রিয় বাচ্চারা, আমাকে যদি আমার কথা যদি বুঝতে পারো একটু কমেন্টে ওকে স্যার লিখে কমেন্ট করো। কে কে বুঝতে পেরেছ আমাকে একটু জানিয়ে দাও। তাহলে আমরা প্রথম যেই টার্মটা নিয়ে আজকে কথা বললাম তোমাদের সাথে, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা নতুন একটা নাম দিয়েছি, সেটা কি বলতো? বলের ঘাত। তাহলে দেখতেই পাচ্ছ বাচ্চারা, বলের ঘাতের যদি একক নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে, বলের ঘাতের একক, ঘাত বল কিন্তু বল, তার একক তো নিউটন। কিন্তু যদি বলের ঘাতের একক নিয়ে কথা বলতে চাই বাচ্চারা, একটু খেয়াল করো যে এফ এর একক কি? নিউটন, এবং টি এর একক সেকেন্ড। তাইলে বলের ঘাতের একটা একক হতে পারে নিউটন সেকেন্ড। আবার একটু খেয়াল করে দেখো, আমরা জানি ভরবেগের পরিবর্তন যেটা আছে, তাহলে ভরবেগের পরিবর্তনের একক কি বলতো? ভরবেগের একক, ভরবেগের একক কি বলতো? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কি পেলাম? 1 নিউটন সেকেন্ড সমান 1 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারলাম বাচ্চারা যে 1 নিউটন সেকেন্ডও একক হবে, 1 কেজি মিটার পার সেকেন্ডও একক হবে। তাহলে যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে বলের ঘাতের মাত্রাটা কত হবে? তাহলে জের মাত্রাটা হবে জে ইকুয়াল টু কেজি মানে এম, মিটার মানে এল, সেকেন্ড মানে টি। তাহলে এম এল টি ইনভার্স 1। ঠিক আছে, তাহলে বলের ঘাত আর কি বলতো? বলের ঘাত এবং কি ভরবেগের পরিবর্তন দুইটা একই টার্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো বাচ্চারা? চলো এগিয়ে যাই। এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমরা নিয়ে আসছি তোমাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা, সেটা আমাদের যে লেকচার বুক আমরা তোমাদের কাছে প্রোভাইড করেছি, সেই লেকচার বুকের 3 নাম্বার অঙ্কটা।
আমরা তোমাদেরকে যে লেকচার বুক দিয়েছি সেই লেকচার বুকের 3 নাম্বার অঙ্কটা, তাহলে 3 নাম্বার অঙ্কটা কি বলেছে, আমার কাছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর নিচের বল বনাম সময় লেখচিত্র বল ক্রিয়াশীল। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাকে কি বলছে, এই লেখচিত্রটার দিকে নজর দাও। এই অক্ষ বরাবর আমাদের বল দেয়া আছে, এই অক্ষ বরাবর সময় দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে বল বনাম সময় লেখচিত্রের মধ্যে 4 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব চেয়েছি আমি 4 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব চেয়েছি। একটু বুঝার চেষ্টা করি বাচ্চারা, 4 সেকেন্ড এখান থেকে শুরু করে এই পর্যন্ত। খেয়াল রাখতে হবে 4 সেকেন্ডে বস্তুটার বল চেঞ্জ হয়নি। যেহেতু 4 সেকেন্ডে বস্তুটার বল চেঞ্জ হয়নি, এর মানে বুঝে নিতে হবে 4 সেকেন্ড ধরে বস্তুটার উপর সমান বল প্রয়োগ করেছি। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে যেহেতু সমান বল প্রয়োগ করেছি তার মানে বস্তুটি সমত্বরণে চলবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই যে বস্তুটা এবি অংশে, 4 সেকেন্ড মানে তো এবি অংশেই, তাহলে আমি যদি জিজ্ঞেস করি বস্তুটা এবি অংশে বলের মানটা কত, 500 নিউটন, তাহলে ত্বরণের সূত্র কি বলতো, এফ বাই কত এম। তাহলে এফ এর মানটা কত 500, আর এর মানটা এম এর মানটা কত বলতো 5, তার মানে কত নিউটন বলতো 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে বলছে বস্তুটা 4 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত। একটা স্থির বস্তু ছিল, তার মানে বস্তুটার আদিবেগ কত বলে ফেলো তো বাচ্চারা, আদিবেগটা হচ্ছে 0, টাইমিংটা কত বলতো 4 সেকেন্ড, ত্বরণ কত দেয়া আছে বলতো 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এস এর মান দরকার, যেহেতু সমত্বরণে চলছে তাহলে সেই ক্ষেত্রে সুবাদ, তাহলে এস ইকুয়াল টু সূত্র কি বলতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত বলতো হাফ এটি স্কোয়ার। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে হাফ ইন্টু এর মান কত বলতো 100 এবং টি এর মান কত বলতো 4 স্কোয়ার, তার মানে কত বলতো 800 মিটার। আশা করি বুঝতে পেরেছ, কত মিটার 800 মিটার। বোর্ড যদি দেখতে না পাও তাহলে একটু জানিয়ে দিবে। আমরা একটু জুম আউট করে অঙ্ক করছি, যেহেতু একটু বড় অঙ্ক, কোনো কারণে দেখা না গেলে আমরা আবার জুম করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। এগিয়ে গেলাম, দেখো একটু, তাহলে আমাকে বলছে এ বি বিসি সিডি অংশে, কি কি অংশে, এ বি বিসি সিডি অংশে, এই 3টা অংশের মধ্যে কি চেয়েছি দেখো তো, এ বি বিসি সিডি অংশ, এই 3টা অংশের মধ্যে আমরা কি চেয়েছি দেখো তো, 3টা অংশের ভরবেগের পরিবর্তনের তুলনামূলক আলোচনা করতে বলছে। তাহলে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। তাহলে যেখানে বলের ঘাত আমরা শিখিয়েছিলাম, একটু খেয়াল করে দেখো, ঘ নাম্বারের জন্য একটু খেয়াল করে দেখো, যেহেতু আমাদের বলছে এ বি বিসি এবং সিডি অংশে কি চেয়েছে বলতো, ভরবেগের পরিবর্তন চেয়েছে। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ভরবেগের পরিবর্তন সমান এফ টি। একটু খেয়াল করতে হবে, যেহেতু এটা এফ বনাম টি গ্রাফ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই গ্রাফের কি বের করি বলতো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে এই গ্রাফের এরিয়া যদি বের করি, ক্ষেত্রফল যদি বের করি, তাহলেই ভরবেগের পরিবর্তন বের করা যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার ভর ইন্টু বেগের পরিবর্তন দিয়েও তো করতে পারতেন, কেন ভর ইন্টু বেগের পরিবর্তন দিয়ে করতে পারছি না, তার কারণ হচ্ছে একটু খেয়াল করো বাচ্চারা, এইখানে বস্তুটা সমবেগে সমবলে চলে, তার মানে বস্তুটা সমত্বরণ, এই যে এই অংশটুকু বস্তুটি সমত্বরণে চলবে। কিন্তু এই অংশের দিকে নজর দাও বাচ্চারা, এই অংশটার দিকে নজর দাও, এই অংশে দেখো বস্তুর উপর বাইরে থেকে বলের পরিমাণ কমতেছে। তাহলে বলের পরিমাণ যদি কমে তার মানে বস্তুটা কিন্তু মন্দনে চলতেছে, বিষয়টা তা না, বস্তুটা ত্বরণেই চলছে, কিন্তু সেই ত্বরণটা ধ্রুব ত্বরণ না। যেহেতু সেই ত্বরণটা ধ্রুব ত্বরণ না, সেহেতু এইখানে যদি আমরা কি করতে চাই বলতো, এইখানে যদি আমরা নর্মাল সূত্র দিয়ে বেগের পরিবর্তন ইন্টু ভর দিয়ে অঙ্ক করতে চাই, সেটা কিন্তু করা সম্ভব হবে না। সেই জন্য আমরা কি করেছি বলতো, এই বিসি অংশ যখন নিয়েছি প্রিয় বাচ্চারা, যখন বিসি অংশটা নিয়েছি তখন আমরা এখানে আক্ষরিক অঙ্ক করতে পারি নাই, কারণ আক্ষরিক অঙ্ক করতে গেলে ত্বরণটা ধ্রুবক হতে হবে। আমরা যে তোমাদের গতির সমীকরণগুলি শিখিয়েছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সবগুলো সমীকরণের মধ্যেই কি ধ্রুবক থাকতে হয়? এই সবগুলো সমীকরণের মধ্যে ত্বরণ ধ্রুবক থাকতে হয়। যেহেতু এখানে ত্বরণ ধ্রুবক নাই, সেহেতু কনসেপ্ট হচ্ছে দুইটা, হয় ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে অথবা আমরা গ্রাফ থেকে করতে পারবো। আর যেহেতু এই গ্রাফের এরিয়াটাই হচ্ছে কি এফটি, সেহেতু আমরা ভরবেগের পরিবর্তন বললে এই গ্রাফের এরিয়াতেই বের করে ফেলবো। তাহলে কোন কোন অংশ বলেছে বাচ্চারা বলো? ফার্স্টে এ বি অংশ বলেছে। তাহলে এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা, তাহলে এইখানের এরিয়াটা কি হবে? তাহলে এ বি অংশে ভরবেগের পরিবর্তন কত হবে বলো তো? ডেল পি ওয়ান যদি চিন্তা করি, ডেল পি ওয়ানের মান হবে ও এ, এটাকে ও এ, এইটাকে আমি একটা বিন্দু ধরি, ডি পর্যন্ত আছে, ই পর্যন্ত আছে, এফ আছে, জি ধরলাম। তাহলে কি হবে? ও এ বি জি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? হাফ ইন্টু তো না, এটা আয়তাকার ক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলতো? ওজি, প্রস্থ কত বলতো? ওএ। তাহলে কি পেলাম? ওজির মানটা কত? ওজির মানটা 4, আর ও এর মানটা কত? ও এর মানটা হচ্ছে 500। তাহলে কত বলতো? 2000 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে কোন অঞ্চলটার কথা বলছে? এ বির পরে বিসি অঞ্চল। তাহলে আমি যদি বিসি অঞ্চলের কথা চিন্তা করি, তাহলে বিসি অংশে এই যে ক্ষেত্রফল, তাহলে বিসি অংশে এইটা একটা কি বলতো? ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তোমাদেরকে ভরবেগের পরিবর্তন চাই, তাহলে ত্রিভুজ কি বলতো? বিজিসি, ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রফল বা এরিয়া, যেটাই বলো, এর ক্ষেত্রফল বা এরিয়া। তাহলে এর যদি এরিয়া বের করতে চাই আমরা, তাহলে এর এরিয়া হবে কি বলতো? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, যেহেতু ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমির মান কত বলতো? জিসি, আর উচ্চতা কত বলতো? বিজি। তাহলে হাফ ইন্টু ভূমির মানটা কত বলতো? 4 থেকে 8, 4, আর বিজি মানে কত বলতো? 500। তাহলে কত হবে বলতো? 1000 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে কোন অংশটা আছে? সিডি অংশটা আছে। তাহলে সিডি অংশটার মধ্যে যদি চিন্তা করি, সিডি অংশে যদি চিন্তা করি, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে বাচ্চারা? তাহলে ভরবেগের পরিবর্তনটা হবে এফ ইন্টু টি। তাহলে এফ এর মানটা কত বলতো? এফ ইন্টু টি, এফ এর মান তো 0, তাহলে টি এর মান তো টি যদি থাকে তাহলে 0, কারণ কি এই অংশে কোনো ভরবেগের পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পেরেছ? দেখো তো বুঝতে পেরেছো কিনা, বলো বলো বাচ্চারা, বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? কোনো প্রবলেম থাকলে আমাকে জানিয়ে দাও। অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। হ্যাঁ, যারা ক্লাস করছো ওকে স্যার লিখে কমেন্ট করো। যারা ক্লাসে উপস্থিত হয়েছো, যদি বুঝতে পারো তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো। চলো, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই রিলেটেড, আমরা ক্লাসের লাস্টের দিকে আবার করব। যেহেতু একটা অঙ্ক অলরেডি করেছি, একটু বোরিং লাগতে পারে, আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে সংঘর্ষ। বাচ্চারা, কোন একটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটাতে চাও তাহলে কি হবে বলো? একটা বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া যদি হয়, তখন তার সাথে কি হয় বলো তো? আরেকটা বস্তুর সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হচ্ছে এমন একটি টার্ম, সংঘর্ষ হচ্ছে, কলিশন হচ্ছে এমন একটা জিনিস, কনফ্লিক্ট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি বলতো? একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তবে কোনো নির্দিষ্ট দিকে তার মোট ভরবেগ পরিবর্তন হয় না। কি বলছি বুঝতে পেরেছ? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তবে নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ পরিবর্তন হয় না, এবং এইটার নামই সংঘর্ষ। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমার কাছে m1 ভরের একটি বস্তু আছে। এই m1 ভরের বস্তু মনে করলা u1 বেগে চলছে। একই রকমভাবে আরেকটা বস্তু আছে m2,
তাহলে এই m2 ভরের বস্তু u2 বেগে চলছে, যেহেতু একটা রেখা বরাবর চলছে এবং u1 ইজ গ্রেটার দেন u2, সেহেতু তাদের মধ্যে কখনো না কখনো একটা কি হবে বলতো, সংঘর্ষ হবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া হবে। অর্থাৎ m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুর উপর ক্রিয়া যদি করে, m2 ভরের বস্তু m1 ভরের বস্তুর উপর প্রতিক্রিয়া করবে। তাহলে যখন এই ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হলো তখন এদের বেগ কিন্তু আর আগের মতো থাকবে না। তাহলে এদের বেগ কি হবে, এদের বেগ পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে ধরলাম m1 ভরের বস্তুর বেগটা হয়ে গেল v1 এবং ধরলাম m2 ভরের বস্তুর বেগটা হয়ে গেল v2। তাহলে দুটি বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো তখন তাদের বেগ চেঞ্জ হলো। একটু চিন্তা করে বলো, আমার কাছে যে প্রথম বস্তুটা ছিল তার আগের ভরবেগ m1u1 আর দ্বিতীয় বস্তুটার আগের ভরবেগ m2u2, একই রকমভাবে প্রথম বস্তুর শেষ ভরবেগ m1v1 আর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ m2v2, এরা কি আদৌ সমান? অ্যান্সার হচ্ছে না, এরা তো সমান না। কিন্তু মজার বিষয় কি, এই দুইটা বস্তুর আগের ভরবেগ যোগ করলে আর পরের ভরবেগ যোগ করলে এই দুইটা সব সময় সমান হবে। শর্ত কি, যদি তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে। দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে এদের মধ্যে সংঘর্ষ ঘটবে। আর যদি যখন দুইটা বস্তুর মধ্যে এই ধরনের কনফ্লিক্ট বা কলিশন ঘটলে সেই দুইটা বস্তু দুইটা জিনিস মেনে চলতে পারে। খুব মনোযোগ দিবেন বাচ্চারা, কয়টা জিনিস মেনে চলতে পারে? দুইটা জিনিস মেনে চলতে পারে। নাম্বার 1, তারা ভরবেগের সংরক্ষণ মানে চলতে পারে। 2 নাম্বার হচ্ছে গতি শক্তির সংরক্ষণ মেনে চলতে পারে, অর্থাৎ আগের ভরবেগ আর পরের ভরবেগ যোগ করলে সমান হবে, অথবা আগের গতি শক্তি অর্থাৎ হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া চলবে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটলে বস্তুদ্বয় পরস্পরের সাথে কি হয় বলতো, দুইটা জিনিস মেনে চলতে পারে। নাম্বার 1, ভরবেগ সংরক্ষিত থাকতে পারে। নাম্বার 2, গতি শক্তি সংরক্ষিত থাকতে পারে। অর্থাৎ আগের ভরবেগ আর পরের ভরবেগ যোগ করলে সমান হতে পারে, অথবা আগের গতি শক্তি এবং পরের গতি শক্তি যোগ করলে কি হতে পারে বলতো, সমান হতে পারে। তাহলে এই আগের ভরবেগ আর পরের ভরবেগ যোগ করে যদি সমান হয় তখন আমরা বুঝে নিব এরা ভরবেগ সংরক্ষিত আছে। আর আগের গতি শক্তি দুইটা এবং পরের গতি শক্তি দুইটা যোগ করলে যদি সমান হয় তখন আমরা বুঝে নিব তার গতি শক্তি সংরক্ষিত আছে। এখানে খেয়াল রাখতে হবে বাচ্চারা, বস্তু আমরা দুইটা করে নিচ্ছি, বস্তু 3টাও হতে পারতো, তাও 10টাও হতে পারতো, সেটা ফ্যাক্টর না। আবার এইখানে খেয়াল করে দেখো, এই যে বস্তুর আদি এবং শেষ যেই অবস্থার কথা আমরা চিন্তা করছি, এই আদি এবং শেষ অবস্থার ক্ষেত্রে যেহেতু তারা একটা রেখা বরাবরই মেনটেন করছে, খেয়াল করেছ, এইখানেও x অক্ষ, সংঘর্ষও x অক্ষ, পরেও কি x অক্ষ, সেহেতু এই ধরনের সংঘর্ষের একটা নাম আছে, সেটাকে বলি আমরা একমাত্রিক সংঘর্ষ বা ওয়ান ডাইমেনশনাল সংঘর্ষ। যদি বস্তু এমন হয়, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা ওই রেখা বরাবর নাই, তারা কি হয়েছে, কোণ করে বিভিন্ন দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হইতেই পারতো এই বস্তুটা এই রেখা বরাবর না থেকে এই দিকে চলে আসে পারতো, অর্থাৎ এক অক্ষের সাথে একটা কোণ করে সরে যেতে পারতো বা বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো, তখন এটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সংঘর্ষের রূপ নিত। আচ্ছা, যেহেতু আমরা প্রথম শিখছি সেহেতু আমরা একমাত্রিক সংঘর্ষের দিকেই মনোযোগ দিই। অর্থাৎ এই যে আমরা দুইটা বস্তু নিয়েছি তারা সংঘর্ষের আগে এবং পরে একটা রেখা বরাবরই ছিল, এবং আমি কিন্তু একবারও বলি নাই যে তারা এই দুইটা সংরক্ষণ মানবে।
আমি বলেছি সংঘর্ষ ঘটলে তাদের মধ্যে ভরবেগ অথবা গতিশক্তি যে কোনো একটা সংরক্ষিত থাকতে পারে। এখন যদি ভরবেগ বা গতিশক্তির মধ্যে একটা সংরক্ষিত থাকে আরেকটা যদি না থাকে, কোনটা না থাকে মনে রাখতে হবে, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে তার ভরবেগ সংরক্ষিত হতেই হবে, ভরবেগ সংরক্ষিত হতেই হবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হতেও পারে নাও হতে পারে। খেয়াল করো বাচ্চারা, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটার পর যদি ভরবেগ সংরক্ষিত থাকে তখন আমরা বুঝে নিব এই দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেই সংঘর্ষের নাম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমার কাছে যেই দুইটা বস্তু আছে সেই দুইটা বস্তুর মধ্যে যখন কি হয়েছে বলতো, সংঘর্ষ ঘটছে, সংঘর্ষ ঘটার পর বস্তু দুইটা ঘটনা ঘটাইতে পারে। নাম্বার ওয়ান, ভরবেগ সংরক্ষিত থাকতে পারে। তাহলে যদি ভরবেগ সংরক্ষিত থাকে, এটা তো থাকবেই, যেহেতু সংঘর্ষ ঘটছে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবেই। কিন্তু গতি শক্তির ক্ষেত্রে কি হবে, সেটা সংরক্ষিত থাকতেও পারে নাও থাকতে পারে। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত আছে কিন্তু গতি শক্তি সংরক্ষিত নাই, ভরবেগ সংরক্ষিত আছে কিন্তু গতি শক্তি সংরক্ষিত নাই, সেই ধরনের সংরক্ষণের নাম দিব আমরা কি বলতো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুইটা বস্তুর মধ্যে যদি ভরবেগ এবং গতি শক্তি দুইটাই সংরক্ষিত থাকে তখন তাকে বলবো আমরা কি বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দেখি বাচ্চারা ভরবেগ সংরক্ষিত আছে কিন্তু গতি শক্তি সংরক্ষিত নাই, তখন আমরা বুঝে নিব এই দুইটা বস্তুর মধ্যে কি আছে বলতো, ভরবেগ সংরক্ষিত থাকলেও গতি শক্তি সংরক্ষিত নাই, এর মানে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। তাহলে বাচ্চারা সংঘর্ষ কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন আমরা বুঝবো সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকবে। আর যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন আমরা বুঝে নিব সংঘর্ষের আগে গতিশক্তি সংরক্ষিত থাকলেও সংঘর্ষের পরে গতিশক্তি সংরক্ষিত নাও থাকতে পারে, সংঘর্ষের আগে বা পরে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, শুধু ভরবেগ সংরক্ষিত থাকবে। মজার বিষয় বাচ্চারা, এই যে চেক লিস্টটা অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে না গতি শক্তি সংরক্ষিত থাকবে, আমরা চাইলে এই চেকটা আমরা সংঘর্ষের সময় একটা জিনিস দেখে করে ফেলতে পারি। অর্থাৎ সংঘর্ষটা কি স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে, সেইটা কি হবে বলতো, সংঘর্ষ করার সময়ে আমরা একটা আইডিয়া নিতে পারি। কিভাবে আইডিয়া নিতে পারি, যদি কখনো বাচ্চারা সংঘর্ষের আগে বা পরে, যদি কখনো বাচ্চারা সংঘর্ষের আগে বা পরে যদি মিলিত হয়, মিলিত থাকে বা মিলিত হয়, তার মানে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে, সংঘর্ষ ঘটার আগে মিলিত ছিল। যেমন মনে করলা যে একটা কি বোম ঢিল মারছো, তাহলে বোমের যে স্প্লিন্টারগুলি আছে বা বোমের যে মেকানিজম আছে পুরাটা তো একসাথেই ছিল, হঠাৎ করে ব্রাস্ট হয়েছে, তার মানে কি আগে একসাথে ছিল পরে আলাদা হয়ে গেছে। অর্থাৎ অথবা যদি এরকম চিন্তা করো, তোমার পকেটে একটা মোবাইল আছে, তুমি দৌড়াচ্ছ, হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে, তাহলে মোবাইল আর তুমি পরস্পর একসাথেই ছিলা, তার মানে মিলিত ছিলা, এখন বিচ্ছিন্ন হয়েছে। তাইলে এই ধরনের সংঘর্ষ কখনো স্থিতিস্থাপক হইতে পারে না, এরা সারা জীবনই অস্থিতিস্থাপক। ইভেন যদি এমন হয় যে একটা মনে করলা যে পাখি উঠতেছে, তখন তুমি গুলি করছো, গুলিটা পাখির মধ্যে বিদ্ধ হয়ে গেছে, যদি এমন হয় যে গুলিটা যখন পাখির মধ্যে বিদ্ধ হয়ে গেছে তখন কি হয়েছে বলতো, পাখি আর বুলেট কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, একটা হয়ে গেছে। যখন পাখি আর বুলেট একটা হয়ে যাবে তখনও তুমি বুঝবা যে তোমার এই সংঘর্ষটা কি হচ্ছে বলতো, এটা কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার সুযোগ নাই। অর্থাৎ কখনো যদি সংঘর্ষের মধ্যে, সংঘর্ষের আগে অথবা সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলিত থাকে, তাইলে কখনো তারা কি হবে না, স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার সুযোগ নাই। এই জিনিসটার একটা সুন্দর কিতাবি ভাষা আছে, ভাষাটা হচ্ছে যদি বস্তু দুইটাই স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হতে হয় তবে বস্তু দুইটার অবশ্যই আপেক্ষিক বেগ থাকতে হবে।
অর্থাৎ সংঘর্ষের আগে অথবা সংঘর্ষের পরে তাদের মধ্যে বেগটা সেম হইতে পারবে না, ভিন্ন ভিন্ন বেগ হতে হবে। যদি তাই হয় তাহলে তাদের মধ্যে কি সংঘর্ষ ঘটবে বাচ্চারা? তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটতে পারে, ঘটবে বলা যাবে না, ঘটতে পারে। যদি তারা আপেক্ষিক বেগ না থাকে, অর্থাৎ আগে বা পরে কখনো তারা মিলিত হয়ে যায়, মিলিত থাকে, তখন তাদের মধ্যে কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবেই না। আর যদি কি হয়, মিলিত না থেকে দুইটা বস্তু আগেও আলাদা ছিল পরেও আলাদা থাকে, তখন তাদের মধ্যেই স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে। আর যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন আমরা বুঝে নিব তাদের মধ্যে কি হবে, ভরবেগ আর গতিশক্তি সংরক্ষিত থাকবে, অর্থাৎ গতিশক্তির কোনো লস হবে না, ভরবেগেরও কোনো লস হবে না। একটার গতিশক্তি যত বাড়বে আরেকটার গতিশক্তি ঠিক ততই কমবে, অথবা একটার ভরবেগ যত বাড়বে আরেকটার ভরবেগ ঠিক ততটাই কমবে, এইভাবে ব্যালেন্স অবস্থায় থাকবে। আর এখন আমার প্রশ্ন তোমার কাছে, যদি কোনো একটা বস্তু শুধুমাত্র অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তো এই সূত্র মানবে, আবার স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হইলেও ভরবেগের সংরক্ষণ মানবে। তাইলে সেই ক্ষেত্রে যদি দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে সে কি করছে, এই সূত্রটাও মেনে চলছে। তাহলে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, অর্থাৎ ভরবেগ আর গতিশক্তি দুইটাই মেনে চলছে সংরক্ষণ, তখন আমরা এই দুইটা মিলায়া আমরা কি করছি বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগের একটা সমীকরণ নিয়ে আসছি। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার এইখান থেকেই তো আমরা শেষ বেগ বের করতে পারি, অর্থাৎ এই সমীকরণের মধ্যে যদি V1 বসায় দিই তাহলে V2 বের হয়ে যাবে, আবার V2 বসায় দিলে V1 বেড়ে যাবে, তাইলে নতুন করে শেষ বেগের সূত্র আনার দরকারটা কি? দেখো এইখানেই সমস্যা, এই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা নতুন সূত্র আনতেই হচ্ছে। কেন আনতে হচ্ছে একটু খেয়াল করো। এই সমীকরণ তো দুইটা সংঘর্ষই মানে, কিন্তু যদি সংঘর্ষ ঘটে, আমি যদি V1 বের করতে বলি, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বের করতে বলি, আমার তোমার কাছে প্রশ্ন, আমরা কখনো কি V2 ছাড়া বের করতে পারবো? বলো তো আমাকে, উত্তর দাও, উত্তর দাও। যদি কখনো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে, আমি V1 বের করতে চাচ্ছি, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বের করতে চাচ্ছি, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ V1 বের করতে কি V2'র প্রয়োজন হবে কি হবে না? অ্যান্সার হচ্ছে অবশ্যই হবে। কেন? কারণ এই সূত্র ফেললে V1 এর মান না জানলে V2'র মান বের করার সুযোগ নাই, একই রকম V2'র মান না জানলে V1 বের করার সুযোগ নাই। অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বের করতে হইলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ লাগে, আবার দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে হইলে প্রথম বস্তুর কি লাগে, শেষ বেগ লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চাই, এমন একটা সমীকরণ চাই যেই সমীকরণের মাধ্যমে আমরা V1 বের করলে V2 লাগবে না, আবার V2 বের করলে V1 লাগবে না, সেই ক্ষেত্রে আমরা কি করছি, এই দুইটা সমীকরণকে কম্বাইন করে নিছি। যখন আমরা এই দুইটা সমীকরণকে কম্বাইন করেছি তখন একটা নতুন সমীকরণ পেয়েছি, সেটার নাম কি দিয়েছি বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগের সমীকরণ। দেখো এক একটা বইয়ের মধ্যে সমীকরণগুলি এক একভাবে প্রেজেন্ট করা, কিন্তু আমরা চাচ্ছি এমন একটা প্রেজেন্টেশন তোমাকে দিতে যার মাধ্যমে তুমি খুব সহজে সমীকরণটা মনে রাখতে পারবে। সমীকরণটা একটু বড় কিন্তু কঠিন কিছু না। একটু খেয়াল করো, যদি কোনো কারণে আমি চাই V2 বের করতে, তুমি কি আমাকে বলতে পারবে, বা সরি V1 বের করতে তুমি কি আমাকে বলতে পারবে V1 জিনিসটা কি? আসলে V1টা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের প্রথম বস্তুর শেষ বেগ। তাহলে নিয়মটা কি দেখো, একটু খেয়াল করো, এক এক বইয়ের মধ্যে এক একভাবে প্রেজেন্ট করছে, সবগুলি সঠিক, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তুমি যদি ট্রাই করো একদম সহজে মনে থাকবে। প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে আমরা নিচে টোটাল ভর দিয়ে ভাগ দিব, যাই বের করি না কেন, V1 বের করি আর V2 বের করি, প্রথম কাজটা হচ্ছে আমরা নিচে টোটাল ভর দিয়ে ভাগ দিব। দুই নাম্বার কাজ কি? আসলে দুই নাম্বার কাজ হচ্ছে, একটু খেয়াল করো, নিয়ম হচ্ছে যার শেষ বেগ বের করব, যার শেষ বেগ বের করব তার ভর থেকে অন্য বস্তুর ভর বিয়োগ দিব। ক্লিয়ার? তারপর যার শেষ বেগ বের করব তার ভর থেকে অন্য বস্তুর ভর বিয়োগ দিব। তারপর যার শেষ বেগ বের করব তার আদি বেগ দিয়ে গুণ দিব, প্লাস যার শেষ বেগ বের করব অপর বস্তুর আদি ভরবেগকে দ্বিগুণ করে যোগ করব। অর্থাৎ V1 বের করতেছি, অপর বস্তু মানে কি M2,
তাহলে এই M2U2 করে 2 দিয়ে গুণ দিয়ে দিব। আমার কথা কি বুঝতে পেরেছ প্রিয় বাচ্চারা? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আবার খেয়াল করো, যদি আমরা এইভাবে চিন্তা করি প্রিয় বাচ্চারা, যদি কখনো আমরা এইভাবে চিন্তা করি যে আমি দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করব, তাহলে নূর স্যার কী বলছিল? প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমি টোটাল ভর দিয়ে ভাগ করব, অর্থাৎ M1 + M2। এরপরের কাজটা হচ্ছে যার শেষ বেগ বের করব তার ভর থেকে অপর বস্তুর ভর বিয়োগ করব। যার শেষ বেগ বের করব তার আদি বেগ দিয়ে গুণ দিব। যার শেষ বেগ বের করব অপর বস্তুর আদি ভরবেগকে দ্বিগুণ করে যোগ করব। কথা বুঝছো কি বুঝোনি? দেখো বাচ্চারা, আমরা স্থিতিস্থাপক সূত্র হইলে, স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে এই সূত্র ব্যবহার করতে পারতাম, কিন্তু যদি আমরা এই সূত্র ব্যবহার করতাম তাহলে V1 বের করতে হইলে V2 লাগতো। কিন্তু যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হইছে, এইখানে খেয়াল করে দেখো, যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হইছে তখন V1 বের করার সময় পুরো সমীকরণের কোথাও V2 আছে? নাই। একই রকম V2 বের করার সময় পুরো সমীকরণের কোথাও V1 আছে? নাই। অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বের করার জন্য দ্বিতীয় বস্তুর শেষ বেগ দরকার হয় নাই, কিন্তু এই সূত্র প্রয়োগ করলে দরকার হবে। বাচ্চারা, এই সূত্র প্রয়োগ করেও আমরা V1 V2 বের করতে পারবো যদি কি হয়, অল্টারনেটটার মান দেয়া থাকে। আর যদি মান দেয়া না থাকে তাহলে এই সূত্রের অল্টারনেট নাই। আর যদি অল্টারনেট না থাকে তাহলে এই সূত্রই তোমার ইউজ করতে হবে। এখন খেয়াল করে দেখো বাচ্চারা, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় শুধুমাত্র তখনই তুমি এই সূত্র ইউজ করতে পারবা, এছাড়া কিন্তু এই সূত্র ইউজ করার কোনো সুযোগ নাই। তাইলে তোমাকে কখনো যদি বলে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে যদি না বলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তাইলে তোমার ইউনিভার্সাল সূত্র একটাই, সেটা কি? এই যে এইটা, বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে। কিন্তু যদি কি বলে বলতো, সংঘর্ষ ঘটছে স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে সেই ক্ষেত্রে প্রিয় বাচ্চারা তুমি দুইটা জিনিসই সংরক্ষিত চিন্তা করবা, ভরবেগও সংরক্ষিত চিন্তা করবা, গতি শক্তিও সংরক্ষিত চিন্তা করবা। কিন্তু যদি ভরবেগ সংরক্ষিত থাকে তখন কি হবে বলতো? V1 বের করার জন্য V2 লাগবে। সেই জন্য এই দুইটা সূত্রকে কম্বাইন করে আমরা কি করছি বলতো? এই দুইটা সূত্র নিয়ে আসছি। এটা একটা হচ্ছে V1 অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে প্রথম বস্তুর শেষ বেগ, আরেকটা হচ্ছে V2 স্থিতিস্থাপক সংঘর্ষে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। ক্লিয়ার বাচ্চারা? দেখো তো, আমাকে একটু জানিয়ে দাও তো বুঝতে পেরেছো কিনা। তোমরা বুঝতে পেরেছো কিনা জানাও তো একটু আমাকে। যদি বুঝতে পেরে থাকো ওকে স্যার লিখে একটু কমেন্ট করো। যারাই ক্লাসে উপস্থিত হয়েছ আমার কথা যদি বুঝতে পারো তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো। গুড গুড গুড, ঠিক আছে। এইখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে আমরা দুইটা কেস শিখব প্রিয় বাচ্চারা। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় আমরা মাত্র দুইটা কেস শিখব। তোমাদের বইয়ের মধ্যে দেখো এরকম বিশাল করে, তোমাদের বইয়ের মধ্যে দেখো এরকম বিশাল করে 5টা কেস দেওয়া। এই যে দেখো, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের স্পেশাল কেস, এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, কোনো বইয়ের মধ্যে 6টা কেসও দেওয়া আছে। তাহলে এতগুলি কেস পড়ার কোনো প্রয়োজন নাই। আমরা কেস 5টাই পড়ব, কিন্তু 2টা কেসের মধ্যে 5টা কেসকে ফেলে দেব। তাইলে যদি কি হয় বাচ্চারা, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, বাচ্চারা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাইলে কি হবে বলো তো? তাহলে আমার সাথে আবার বলো, যদি সংঘর্ষটাই স্থিতিস্থাপক হয় তবে কি হবে? ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে। আর যদি সংঘর্ষটা অস্থিতিস্থাপক হয় তাহলে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে একদম ক্লিয়ার মনে থাকবে তোমার। মনে করো আমার কাছে একটা বন্দুক আছে, মনে করো আমার কাছে একটা বন্দুক আছে, এই বন্দুকের ভিতরে একটা বুলেট আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে কোনো কারণে যখন আমরা গুলি করব তখন এই বুলেটটা সামনের দিকে বের হবে। আর বুলেটটা যখন সামনের দিকে, এটা সংঘর্ষের আগে, মানে যখন গুলি করলাম এটাই একটা সংঘর্ষ। সংঘর্ষের পরের অবস্থা বলতেছি, বুলেটটা সামনের দিকে চলে গেছে। যারা ছোটোকালে একটু পড়ালেখা করেছ তোমরা জানো যে এমভি ভরবেগে সামনে চলে গেছে। আর বন্দুকটা কি করবে? এমভি ভরবেগে পিছনের দিকে, ক্যাপিটাল এমভি
ক্যাপিটাল এমভি ভরবেগে পিছনের দিকে চলে আসবে। তোমরা অবশ্যই জানো এটা। তাহলে একটু খেয়াল করো বাচ্চারা, যখন বন্দুকটাকে ইনিশিয়ালি নিয়েছিলাম আমরা, তখন এই বন্দুকের আদি বেগটা 0 ছিল। তাহলে সেই ক্ষেত্রে এই বন্দুক এবং বুলেট দুইটা মিলে আদি ভরবেগ কত? বলতো আদি ভরবেগের সমষ্টি কত? 0। কারণ কি বলতো, আদির তো কোনো বেগই নাই। আর এইখানে যখন চিন্তা করলাম তখন শেষ ভরবেগের সমষ্টি কত? সামেশন অফ এমভি। সেটা কি বলতো? এমভি প্লাস এমভি। তোমরা জানো এমভির মান যা, এই এমভির মান মাইনাস ততই। জানো না? পড়ছো কিন্তু ছোটকালে যে ক্যাপিটাল এমভি প্লাস স্মল এমভি, অর্থাৎ বুলেটটা যত ভরবেগে সামনে বের হয়েছে, বন্দুকটা তত ভরবেগেই পিছনে চলে গেছে। ফলে বুলেটটা যদি 100 কেজি মিটার পার সেকেন্ড বেগে সামনে যায়, বন্দুকটাও 100 কেজি মিটার পার সেকেন্ড বেগে পিছনে চলে গেছে। ফলশ্রুতিতে কি হবে বলতো? এই দুইটার সমষ্টি 0 হবে। তার মানে বন্দুকের ভরবেগে আর শেষ ভরবেগের সমষ্টি, আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি যে বন্দুকের আর বুলেটের আদি গতি শক্তির সমষ্টি কত? বলো তো আমাকে, আদি গতি শক্তির সমষ্টি কত? 0। কারণ বেগই তো নাই, বেগ থাকলে না গতি শক্তি আসবে, তাহলে 0। তাহলে আগে গতি শক্তির সমষ্টি যদি 0 হয়, তাহলে শেষ গতি শক্তির সমষ্টি কত? বলো তো, সামেশন ইকে ফাইনাল যদি চিন্তা করি, হাফ এম, হ্যাঁ এম কত বলো তো? ভি2 নেগেটিভ ছিল, মাইনাস ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। মজার বিষয় বাচ্চারা, গতিশক্তি তো নেগেটিভ হবে না, কারণ বেগ নেগেটিভ ছিল, তখন ভরবেগ নেগেটিভ ছিল। কিন্তু গতিশক্তি নেগেটিভ হওয়ার সুযোগ নাই, কারণ বেগের উপর স্কোয়ার আছে, মানে কি বলতো? বেগ পজিটিভ হয়ে যাবে। আর যেহেতু পরে গতি আছে, তার মানে গতি শক্তিও আছে। তার মানে ক্লিয়ার করে দেখো বাচ্চারা, এই যে বন্দুকটা যখন আগে একসাথে ছিল, বুলেট আর বন্দুক, আমরা বলেছিলাম যে মিলিত অবস্থায় থাকলে সেটা কি হবে না? কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তাহলে মিলিত অবস্থায় আগের ভরবেগ নাই, আগের গতি শক্তিও নাই, কিন্তু পরের ভরবেগ নাই, কিন্তু পরের কি আছে বলতো? গতি শক্তি আছে। তার মানে এটা কখনোই কি হবে না বলতো? গতি শক্তির সংরক্ষণ মানবে না। ইভেন এমন যদি কোনো বস্তু হয় আগে একসাথে ছিল, পরে আলাদা হয়ে যায়, তাহলে অবশ্যই বুঝবা যে তার গতি শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটা অবজেক্টিভ আসবে, দেখবা যে আগের গতি মানে একটা বোম বিস্ফোরণ ঘটছে, তাহলে বিস্ফোরণ ঘটলে নিচের কোনটি সঠিক? তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো? ভরবেগ চেঞ্জ হয় নাই, কিন্তু গতি শক্তি বৃদ্ধি পেয়েছে। আর যদি কি হয় বলতো? মিলিত হয়, তখন আবার গতি শক্তি হ্রাস পাবে। মানে আগে দুইটা ছিল, কিন্তু পরে মিলিত হয়ে একটা হয়ে গেছে, তখন গতি শক্তি হ্রাস পাবে। কথা কি ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা, তাহলে এই গতি শক্তির যে সংরক্ষণ তোমরা দেখলা, বা ভরবেগের যে সংরক্ষণ দেখলা, দেখছো এটা আরেকটা ফরম্যাট। আমরা যেই কনসেপ্টটা শিখিয়েছিলাম সেটার আরেকটা ফরম্যাট এটা, এইভাবেও লেখা যেতে পারে। হ্যাঁ, এই যে আমরা তো এই লসাগু নিয়ে নিয়েছিলাম, আচ্ছা না হইলে এইভাবেও লিখতে পারবো তোমরা, কোনো সমস্যা নেই। তাহলে এই ভরবেগের সংরক্ষণ এবং গতি শক্তির সংরক্ষণ যদি মেনে চলে, অর্থাৎ সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয়, তাহলে শেষ বেগ আবার দুইটা কেস মেনে চলে। দুইটা বিখ্যাত কেস, বারবারই আসবে এই দুইটা। তাহলে সেই ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগের দুইটা কেস আছে। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে তার দুইটা কেস আছে। তাহলে স্পেশাল কেস 01, সেটা কি খেয়াল করো। স্পেশাল কেস 1 ভালো করে বুঝবা। আমি যদি একটু সমীকরণটা লিখি তোমার জন্য, যে স্থিতিস্থাপক সংঘর্ষে প্রথম বস্তুর শেষ বেগ কত? প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে v1 ইকুয়াল টু কত? m1 প্লাস কত? m2, যার বেগ তার ভর থেকে অপর বস্তুর ভর বিয়োগ তার আদি বেগ দিয়ে গুণ, যার বেগ অপর বস্তুর আদি ভরবেগকে দ্বিগুণ। একই রকমভাবে যদি v2 লিখি আমরা, তাহলে v2-র মানটা কত বলতো? টোটাল ভর কত? m1 প্লাস কত? m2,
এম টু মাইনাস কত এম ওয়ান ইন্টু কত ইউ টু প্লাস কত টু এম ওয়ান ইউ ওয়ান। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে শেষ বেগ। তাহলে আমার দুইটা কেস আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে প্রথম যেই কেসটা, সেই কেসটা হচ্ছে যদি কখনো এমন হয় যে এম ওয়ান ইকুয়াল টু এম টু, অর্থাৎ যেই দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে সেই দুইটা বস্তুর ভরও সেম। মনে করলাম 5 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর এই 5 কেজি ভরের আরেকটা বস্তু তার সামনে 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে যেই দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে চলেছে, হতে যাচ্ছে, সেই দুইটা বস্তু ভর সমান। তাহলে নিয়মটা কি দেখো, তোমরা যদি একটু বুঝো, আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। যদি ভর দুইটার সমান হয় তাহলে এখানে এম ওয়ান আর এম টু যোগ করলে কি পাবো, এম ওয়ান, এটাকে এম ওয়ানটাকে আমি কি লিখতে পারি, এম টু লিখতে পারি। তাহলে এম টু যোগ করলে কি পাবো বলো তো, এখানে 2m2 পাবো। আর উপরে দেখো এই যে এম ওয়ান আর এম টু কেটে যাবে, কেটে গেলে কি হবে, এইটা বাদ, আর নিচে কি এই দুইটা যোগ করে আমরা কি পেয়েছিলাম 2m2। তাহলে এই 2m2 এই 2m2 কেটে দেব, কেটে গেলে কি হবে, সব চলে গেলে v1 ইকুয়াল টু হয়ে যাবে u2। অর্থাৎ যদি কখনো আমাকে কেউ বলে যে দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে এবং দুইটা বস্তু যাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে তাদের ভর সমান, তাইলে মনে রাখবা আদি বেগকে এক্সচেঞ্জ করলে শেষ বেগ পাওয়া যাবে। অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগ। মনে রাখবে, আদি বেগ বিনিময় করলে শেষ বেগ হবে, আদি বেগ বিনিময়ে শেষ বেগ পাওয়া যাবে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি কিন্তু আমি। যদি দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এবং তারা যদি কি হয় বলতো, দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এবং তাদের যদি ভর সেম থাকে, তাইলে সেই ক্ষেত্রে আদি বেগ এক্সচেঞ্জ করলে আমরা কি পেয়ে যাব বাচ্চারা, আদি বেগ এক্সচেঞ্জ করলে আমরা শেষ বেগ পেয়ে যাব। তার মানে একটু খেয়াল করো, এই দুইটা বস্তুর কথা যদি চিন্তা করি, তাহলে এই দুইটা বস্তু যখন পরস্পরকে গিয়ে হিট করবে, আঘাত করবে, তখন দেখবা যেই বস্তুটার ভর, যেই বস্তুটার বেগ ছিল 10, তার বেগ এখন হয়ে যাবে 7, আর যেই বস্তুটার বেগ ছিল 7, তার বেগটা এখন হয়ে যাবে কত বলতো, 10। আমার কথা বুঝছো না বুঝলে? অর্থাৎ আদি বেগ এক্সচেঞ্জ করে শেষ বেগ হয়ে গেছে। এটা কখন, যদি দুইটা বস্তুর ভর সেম হয়। আর 2 নাম্বার স্পেশাল কেসটা কি বাচ্চারা, 2 নাম্বার বিশেষ ক্ষেত্রটা কি, 2 নাম্বার বিশেষ ক্ষেত্রটা হচ্ছে বাচ্চারা যদি এমন হয় m1 ইজ গ্রেটার দেন m2। কথা বুঝতেছো? m1 যদি ইজ গ্রেটার দেন m2 হয়, অর্থাৎ একটা বস্তুর ভর আরেকটা বস্তুর ভর থেকে অনেক বড়। মনে করলে একটা হাতি গিয়ে একটা মুরগির আঘাত করতেছে, তাহলে একটা হাতি গিয়ে যদি একটা মুরগির আঘাত করে, অর্থাৎ একটা বিশাল বড় বস্তুর আরেকটা ছোট্ট বস্তুকে গিয়ে যদি আঘাত করে, তাইলে কি ঘটবে একটু দেখো, বুঝো কিনা আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করি, একটু এদিকে তাকাও দেখি। যদি এমন হয় যে m1টা অনেক বড়, m2টা অনেক ছোট, তাইলে এইখানে m2 থাকা যেই কথা না থাকা একই কথা। তার মানে m2 এখন বাদ। কেন বাদ বুঝতে পারছো? কারণ কি বলতো, m2-র ভর অনেক কম। তাহলে m2 যদি বাদ হয়, তাহলে একটু চিন্তা করে দেখো, এইখানেও m2 বাদ। তাহলে এইখানে যদি m2 বাদ হয়ে থাকে, তাহলে উপরে কি দেখো তো, এইখানেও m2 বাদ, তাহলে এইটাও বাদ। তাহলে কি থাকলো বলো তো, এইখানে m2 বাদ হয়ে গেল, এইখানেও এটা বাদ হয়ে গেল, কি হয়ে গেল বলো তো, 0 হয়ে গেল। আর এখানে কি থাকলো বলো তো, কথা বলো, যেহেতু m2 অনেক ছোট, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানেও m2 বাদ হয়ে গেল, আর এইটাও বাদ হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, m1 u1। তাহলে নিচের m1 আর উপরের m1 কেটে দিলাম। কথা কি বুঝতে পেরেছ? আমি একটু শর্টকাটে বোঝাতে চেয়েছি, কারণ এইটার ভিতরে এত সময় দেওয়ার সুযোগ নাই আমাদের। তার মানে আরও যদি সহজ করে একটু লিখেই বলি, তাহলে এই m2 বাদ, তাহলে এই m2 যদি বাদ হয়, এই m2 বাদ, এই m2, এই পুরাটা বাদ, আবার এইখানের এই m2 বাদ। তাহলে নিচে থাকলো কি বলতো, m1, উপরে m1 u1। তাহলে এই m1 এই m1 কেটে দিলাম, থাকলো কি বলতো, v1 ইকুয়াল টু u1।
ঠিক আছে, তোমাকে যদি এত কিছু বুঝাতে না চাই, আমি খুব সহজে একটা কথা বলে দেই, তাইলে মনে থাকবে তোমাদের। সেটা হচ্ছে, কখনো যদি দেখি আমরা যে দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, এবং যেই দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে সেই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর ভর অনেক বড়, আরেকটা বস্তুর ভর অনেক ছোট, তাহলে সেই ক্ষেত্রে যার ভরটা অনেক বড় সেই বস্তুর বেগ চেঞ্জ হবে না। অর্থাৎ একটা হাতি যদি একটা মুরগিকে আঘাত করে তাহলে কি হবে না বলতো, হাতির বেগ চেঞ্জ হবে না। কিন্তু মুরগির কি হবে রে কালিয়া? মুরগির কি হবে? তাহলে মুরগির সূত্রটা হবে v2 ইকুয়াল টু -u2 প্লাস 2u1। কথা বুঝতে পেরেছ? v2 ইকুয়াল টু, একটু খেয়াল করো, v2 ইকুয়াল টু -u2 প্লাস কত, 2u1। অর্থাৎ যেই দুইটা বস্তু, একটা বস্তুর ভর যদি অনেক বেশি হয়, আরেকটা বস্তুর ভর যদি অনেক কম হয়, যেই বস্তুর ভর অনেক বেশি সেই বস্তুর বেগ চেঞ্জ হবে না, আর যেই বস্তুর ভর অনেক কম সেই বস্তুর বেগের সূত্র কি হবে, -u2 প্লাস 2u1। ঠিক আছে? যদি এমন হয় বাচ্চারা যে একটা কি বলতো, হাতি দাঁড়িয়ে আছে, স্থির হাতি গিয়ে একটা মুরগি ঠোকর দিছে, হাসতেছো তোমরা? আচ্ছা, স্থির হাতিকে গিয়ে একটা মুরগি ঠোকর দিছে, তাহলে কি কথা ছিল, হাতির বেগ চেঞ্জ হবে না, তার মানে হাতি স্থির, আগে স্থির, এখন স্থিরই থাকবে। কিন্তু মুরগির কি হবে? মুরগির ক্ষেত্রে u1 তো 0, তাহলে এটা বাদ থাকলো কি বলতো, v2 ইকুয়াল টু কত, -u2। অর্থাৎ মুরগি যত বেগে ঠোকর দিছে তত বেগে পেছনে চলে আসছে। যে জিনিসটা তোমরা প্রায়ই অবজার্ভ করো। কিভাবে অবজার্ভ করো? মনে করো তুমি একটা বল দিয়ে একটা দেয়ালের মধ্যে আঘাত করলা, খেয়াল করে দেখো, তাইলে বলের তুলনায় দেয়াল অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, দেয়াল কিন্তু ভেঙে পড়ে যাবে না, অর্থাৎ কি দেয়ালের বেগ চেঞ্জ হবে না। কিন্তু বলের কি হবে, বল যত বেগে আঘাত করছে তত বেগেই আবার তোমার কাছে ফেরত চলে আসবে। এটাই কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ। একই রকমভাবে যদি এমন হয় যে একটা হাতি হাঁটতেছে, একটা মুরগি দাঁড়ায় আছে, তার মানে কি বলতো, মুরগি যে বা যার ভর কম তার বেগটা 0, তাহলে সেই ক্ষেত্রে হাতি হাঁটতেছে, মুরগির সামনে পড়ছে, মুরগির লাথি দিছে হাতি, কিন্তু তাহলে হাতির বেগ চেঞ্জ হবে না, হাতি যত বেগে হাঁটতেছে মুরগি তত বেগেই, মানে হাতি তত বেগেই হাঁটতে থাকবে সংঘর্ষের পরেও। কিন্তু মুরগির কি হবে দেখো, মুরগির বেগটা আগেরটা 0, তার মানে এটা 0, কিন্তু সাথে কি হয়েছে বলতো, +2u1। অর্থাৎ কি বলতো, মুরগি কি, হাতি যত বেগে কি করছে যাচ্ছিল, মুরগি তার দ্বিগুণ বেগে কি হবে বলতো, সামনের দিকে উড়ে চলে যাবে। কথা বুঝছো না বোঝো নাই? এই পরীক্ষাটা তোমরা দেখো কিসের মধ্যে, একটা বড় বলের উপর একটা ছোট্ট একটা বল দিয়ে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও, দেখবা বড় বলটা অল্প একটু বাউন্স করছে, কিন্তু ছোট বলটা বলতো তার দ্বিগুণ বেগে, মনে করবা সিটে বিটে চলে গেছে। কথা বুঝছো না বোঝো নাই? কথা কি ক্লিয়ার? আমাকে একটু জানাও তো, তোমরা বুঝতে পেরেছো নাকি আমার কথা? তোমরা যারা ক্লাস করছো তারা কি এই দুইটা বিশেষ কেস বুঝছে কিনা? তোমাদের বইয়ের মধ্যে যে 5টা কেস আছে, আমার এখানেও 5টা কেস দেয়া আছে, এই 5টা কেস কিন্তু এই দুইটা কেসের উপর বেস করেই তৈরি হয়েছে। তার মানে এই 5টা কেস এই দুইটা কেস থেকেই নেওয়া হয়েছে। তাহলে তুমি যেভাবেই চিন্তা করো না কেন বাচ্চারা, এই দুইটা কেস যদি বুঝতে পারো তোমার আর কোনো প্রবলেম হবে না। তোমরা অনেকগুলি অবজেক্টিভ এরকম পাবা যে মনে করলে এখানে অনেকগুলি মার্বেল আছে, এই পাশ থেকে বিশেষ করে কিছু সাইন্টিফিক ইলুশন আসে, ঠিক আছে, রিলসের মধ্যে বা ফেসবুক বা ইউটিউবের ডেগুলির মধ্যে, স্টোরিগুলির মধ্যে আসে, দেখবা যে একটা বল, একটা সুন্দর একটা পেন্ডুলাম বল, অনেকগুলি পেন্ডুলাম বল সামনে আছে, এইখানে গিয়ে একটা পেন্ডুলাম আঘাত করতেছে, এইখান থেকে একটা বলই সরে গেছে। এখানে যদি আইসা দুইটা পেন্ডুলাম আঘাত করে তাহলে এইখান থেকে দুইটা বল সরে যাবে। এইটা কিন্তু আসলে এই যে প্রথম কেসটারই ব্যবহার। প্রথম কেসটার মধ্যে কি বলছি বলতো, ভর যদি সেম হয় তাহলে কি হবে, আদি বেগ এক্সচেঞ্জ করে শেষ বেগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি চিন্তা করো যে একটা মার্বেল আঘাত করছে, তার মানে কি এইখানের যদি একটা মার্বেলের কথা চিন্তা করো, তাহলে একটা মার্বেল আঘাত করছে, এখান থেকে কি হবে, ওই একই বেগে আরেকটা মার্বেল সামনে চলে যাবে, আর যে আঘাত করছে তার বেগটা 0 হয়ে যাবে। কারণ কি, যারে আঘাত করছিল তার আদি বেগ 0 ছিল। তোমরা ইসের মধ্যে ক্যারাম বোর্ড যখন খেলো তখন এই উদাহরণটা খুব সুন্দর দেখবা, যে একটা স্ট্রাইকের উপর একটা ছোট্ট গুটি আছে, সেই গুটি দিয়ে তুমি যখন আরেকটা গুটির আঘাত করবা, স্ট্রাইক দিয়ে কিন্তু গুটিকে না, গুটি আর গুটি দুইটা গুটির ভর সেম, তাহলে একটা গুটি দিয়ে যখন তুমি আরেকটা গুটির আঘাত করবা তখন দেখবা যেই গুটিটা দিয়ে আঘাত করছো সেই স্থির হয়ে গেছে, আর যারে আঘাত করছো যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেটা কি করবে, ওই যারে দিয়ে আঘাত করছো তার বেগে সামনের দিকে দৌড়ানো শুরু করবে।
ক্লিয়ার ক্লিয়ার, এটাও কিন্তু একটা স্থিতিস্থাপক সংঘর্ষের অ্যাপ্লিকেশন। তাহলে প্রিয় বাচ্চারা কয়টা কেস পেলাম আমরা? দুইটা কেস পেলাম মাত্র। একটা কি? একটা হচ্ছে যদি দুইটা বস্তুর ভর সেম হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে আদিবেগ এক্সচেঞ্জ করলে শেষ বেগ পেয়ে যাও। আর যদি কোনো বস্তুর কি হয় বলতো, ভর, হ্যাঁ ভর যদি একটা বস্তুর ভর আরেকটা বস্তুর ভরের তুলনায় অনেক বড় হয়, তাহলে যার ভর বেশি তার বেগ চেঞ্জ হবে না, আর যার ভর কম তার বেগটা কি করবে বলতো? চেঞ্জ হবে। যার ভর বেশি তার বেগ আগেরটাই থাকবে, আর যার ভর কম তার বেগটা কি হবে? -u2 + 2u1। ক্লিয়ার বাচ্চারা? বুঝতে পেরেছ না বুঝো নাই? জানাও তো বুঝতে পেরেছ কিনা। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বললাম, আশা করি বুঝেছ। আর যদি একটা বস্তু যদি কি হয় বলতো, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষের দুইটা বিশেষ কেস শিখবো আমরা। অস্থিতিস্থাপক সংঘর্ষের দুইটা বিশেষ কেস শিখব। তাহলে এইটার স্পেশাল কেস 1 যদি চিন্তা করি, সেটা হচ্ছে যদি বস্তু দুইটা মিলিত হয়, অর্থাৎ মনে করলা যে দুইটা বস্তু আগে আলাদা ছিল, m1 ভরের বস্তু u1 বেগে চলছিল, m2 ভরের বস্তু u2 বেগে চলছিল, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটল, তাহলে m1 ভরের বস্তু v1 বেগে গতিশীল হবে, আর m2 ভরের বস্তু v2 বেগে গতিশীল হবে। তাই যদি হয় বাচ্চারা, এরকমই হওয়ার কথা সংঘর্ষ ঘটলে। কিন্তু এখানে কি বলছে? মিলিত বস্তু। মিলিত বস্তু মানে কি বলো? দুইটা বস্তু মিলে কয়টা হয়ে যাবে? একটা হয়ে যাবে। অর্থাৎ এইখানে m1 আর m2 এই দুইটা বডি মিলবে, মিলে কি হবে বলতো? একটা বডি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি দাঁড়াইলো? সেই ক্ষেত্রে ঘটনা দাঁড়াইলো হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু কত? v। দুইটা মিলে বেগ কয়টা? একটা। যেমন মনে করলা আমি দৌড়াইতেছি, তুমি কি করলা? একটা বল ছুঁড়ে মারছো আমার দিকে। কি প্রশ্ন করছো? v1 এর এখানে u2 কিভাবে বাদ হয়? আরে বাবারা, ওইটা তো আগের প্রশ্ন ছিল, এতক্ষণে প্রশ্ন আসলো। v1 এর এখানে u2 কিভাবে বাদ হয়? আচ্ছা একটু এদিকে তাকাও, আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে। v1 এর ক্ষেত্রে u2 কিভাবে বাদ হয়, একটু এদিকে তাকাও। এই যে দেখো, এখানে কি বলছিলাম বলতো? যার ভর বেশি সেটা হচ্ছে m1, যার ভর কম সেটা কত? m2। তাহলে কি এখানে m2 থাকবে না, কারণ m2-র ভর কম মানে অনেক কম, তার মানে রাখা যায় কথা, না রাখা একই কথা। আর যেহেতু এটার ভর অনেক কম, তাহলে এটার যত বড় বেগ দিয়ে এই গুণ দেও না কেন, এই পুরো মানটা অনেক ছোট হবে। মনে করলে এটা 0.00002, তাহলে যদি 100 বা 1000 মিটার পার সেকেন্ডও হয়, তাহলে গুণ করলে এটা কি হবে? অনেক কম হবে। তাহলে এইটাও বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এইটাও বাদ হইল, এইটাও বাদ হইল। তাহলে থাকলো কি? এখানে m1, আর এখানে যেহেতু m2 ছোট, তাহলে m2ও বাদ। তাহলে এই m1 আর এই m1 কেটে যাবে। তাহলে এখানে চিন্তা করো, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটা আর এটা কেটে গেল, থাকলো কি? u1। তখন v1 = u1 লিখি। ক্লিয়ার? ঠিক আছে বাচ্চারা, তাহলে এইভাবেই আসলে কি হচ্ছে বলো তো? কাহিনীটা হচ্ছে। এগিয়ে যাই আমরা। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা একটু এদিকে আসো। তাহলে যদি এরকম হয়, তুমি কি করতেছো বলো তো? একটা পাখি উঠছে, তুমি নিচের থেকে গুলি করছো, তাহলে গুলিটা গিয়ে পাখির মধ্যে বিদ্ধ হয়েছে, বিদ্ধ হওয়ার পরেও পাখি উঠতেছে। তাহলে আগে কি ছিল? গুলি আর পাখি আলাদা ছিল, এখন দুইটা মিলা একটা হয়ে গেছে। তাহলে এটার নামই মিলিত বস্তু। অবশ্যই এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা বলেছিলাম মিলিত হলে অথবা মিলিত থাকলে এটা কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেশাল কেস 2, এটার অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে। সেটা হচ্ছে যদি বিচ্ছিন্ন বস্তু হয়। বাচ্চারা, একটা ট্রেন চলতেছিল, তার একটা বগি আলাদা হয়ে গেছে। তার মানে আগে কয়টা ছিল বলো? আগে দুইটা মিলে একটা ছিল। m1 আর m2 ভরের দুইটা বস্তু একটা ছিল। এখন সংঘর্ষের পরে m1 ভরের বস্তুটার বেগ হয়ে গেছে v1, আর m2 ভরের বস্তুর বেগটা হয়ে গেছে কত? v2। তাহলে দুইটা বস্তু বেগ যদি আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে এটার নাম দিয়েছি আমরা বিচ্ছিন্ন বস্তু। একটা ট্রেন চলতেছিল, একটা বগি আলাদা হয়ে গেছে, তুমি দৌড়াচ্ছিলে, তোমার পকেট থেকে মোবাইল পড়ে গেছে, অথবা মনে করলা যে একটা পাখি উড়ছিল, তোমার মাথায় কিছু করে দিছে,
বুঝতে পারছো? পাখি উঠতেছিল, তোমার মাথার মধ্যে কিছু করে দিছে, তার মানে যা করে দিছে তা তো আগে পাখির পেটের ভিতরেই ছিল। তার মানে আগে কি ছিল বলো তো? একসাথে ছিল, এখন আলাদা হয়ে গেছে। অথবা মনে করলা যে কি একটা নৌকার মধ্যে তুমি বসে আছো, হঠাৎ করে নৌকা থেকে লাফ দিলা, তাহলে আগে নৌকার তুমি একসাথেই ছিলা, তাহলে এটা কি বস্তু বলো তো? এটা বিচ্ছিন্ন বস্তু। তাহলে এরকম যদি বিচ্ছিন্ন বস্তু হয়, অথবা মনে করলে একটা বালুবাহী ট্রাক চলতেছিল, এর ভিতর থেকে কিছু বালু পড়ছিল নিচে, তার মানে কি বলতো? বালুবাহী ট্রাক থেকে যখন বালু পড়ে তখন কি বলতো? আগে একসাথেই ছিল, এখন আলাদা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এরকম যদি হয়, তাহলে আগে একসাথে ছিল, পরে যদি আলাদা হয়ে যায়, তখন এটার নাম হয়ে যাবে বিচ্ছিন্ন বস্তু। উদাহরণ হিসাবে অলরেডি তোমাদেরকে আমরা শিখিয়েছি, উদাহরণ হিসাবে কি হইতে পারে বলতো? যেমন বন্দুক হতে পারে, বিচ্ছিন্ন বস্তু। বন্দুক আর গুলি হতে পারে। বন্দুক আর গুলির ক্ষেত্রে কি দাঁড়াবে? দেখো, বন্দুক আর গুলি দুইটা মিলে আগে একসাথে ছিল, যখন আমরা গুলি করলাম তখন দুইটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। অর্থাৎ কি বলতো? বন্দুকের ভর যদি ক্যাপিটাল এম, বুলেটের ভর যদি স্মল এম থাকে, তবে যখন গুলি করলাম তখন বুলেটের ভর কি বলতো? ভি, আর বন্দুকের ভর কি বলতো? ক্যাপিটাল ভি হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আগে কি বুলেট আর বন্দুক মিলে যদি একটা চিন্তা করো, তাহলে ইউ, এবং যেহেতু ইউটা 0, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি ছিল বলতো? এম প্লাস এম, বন্দুক আর বুলেটের আদি একটা, পরে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখানে লিখতে পারিনি সূত্রটা, একটু দেখো এখানে m1 প্লাস m2 ইন্টু কত? ইউ, পরে m1 v1 প্লাস m2 v2, এমন সূত্র হবে। আশা করি বুঝতেছো। একই রকমভাবে দেখো এখানে কি হয়েছে বলতো? m প্লাস m ইন্টু কি ছিল বলতো? ইউ, তাহলে সেই ক্ষেত্রে mv প্লাস কত? স্মল mv। অর্থাৎ কি বলতো? আদি বেগ যদি 0 হয়, তাহলে mv প্লাস mv ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? এখানে মনে রাখতে হবে, স্লাইডগুলি কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে নেই, অবশ্যই স্লাইডগুলি দেখে নিবে। ক্লাস শেষ হলেই আমরা স্লাইড দিয়ে দিব তোমাদের, তোমরা সেই স্লাইডগুলি দেখে প্র্যাকটিস করতে পারবে। সেই প্র্যাকটিসগুলি করা তোমাদের অনেক জরুরি হতে পারে। আচ্ছা, তাহলে এইখানে একটা চমকপ্রদ আমরা সমীকরণ পেয়েছি, একটু খেয়াল করো তো, তাহলে এখানে mv প্লাস mv ইকুয়াল টু 0। এই পাশে যদি একটু দেখাই, তাহলে mv ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? ওই লাইনের কন্টিনিউশন, mv ইকুয়াল টু মাইনাস mv। এটাই কিন্তু একটু আগে বলেছিলাম আমরা, যে বন্দুকের ভরবেগ আর বুলেটের ভরবেগ সমান, পার্থক্য কোথায়? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে এখান থেকে যদি আমরা বন্দুকের বেগ বের করতে চাই, এটাকে আমরা পশ্চাৎ বেগ বলি। বন্দুকের যদি পশ্চাৎ বেগ বলি, বাচ্চারা আমরা বলেছিলাম মন্দন, বাধাদানকারী বল, এগুলি বলে মাইনাস দিতে হয় না। যেহেতু বলে ফেলেছি পশ্চাৎ বেগ, তাহলে সেই ক্ষেত্রে mv বাই কত? ক্যাপিটাল এম। mv বাই কত? ক্যাপিটাল এম। তাহলে এইখান থেকে আমরা যদি করি, এইখান থেকে যদি আমরা তোমাকে বলি, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো বলো তো? পশ্চাৎ বেগ বের করে নিতে পারবো। আর আমরা তোমাদেরকে বারবারই চিৎকার করে বলছি, পশ্চাৎ বেগ কার কার উপর ডিপেন্ড করে দেখো তো? পশ্চাৎ বেগ বুলেটের ভরের সমানুপাতিক। খেয়াল করেছ? পশ্চাৎ বেগ বুলেটের ভরের সমানুপাতিক, পশ্চাৎ বেগ বুলেটের বেগের সমানুপাতিক, পশ্চাৎ বেগ বন্দুকের ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পশ্চাৎ বেগটার ক্ষেত্রে বন্দুকের ভর যত বেশি হবে, পশ্চাৎ বেগ তত কি হবে? কম হবে। সেজন্য দেখবে যত দূরে বা যত বেগে বন্দুক থেকে গুলি বের করতে হয়, তত বেগে, মানে যত বেশি বেগ বিশিষ্ট গুলি দরকার, তত বন্দুকের ভারী বেশি হয়। তার মানে কি বলতো? একটা রাইফেলের মানে একটা হাতের যে হ্যান্ড রাইফেল আছে, সেটার ওজন আর একটা স্নাইপারের ওজন সেম হবে না। হ্যান্ড রাইফেল হাত থেকেই গুলি করা যাচ্ছে, কিন্তু যখন স্নাইপার নিতেছে, অনেক দূরে গুলি করতে চাও, তখন কিন্তু সেটা কি করতেছে? কাঁধের মধ্যে নিয়ে করতে হইতেছে, কোথাও রেখে করতে হইতেছে। কারণ কি বলতো? অনেক বেগে গুলি করতে হয়, সেজন্য কি ভরবেগ অনেক বেশি দিতে হয়, এবং পশ্চাৎ বেগটাকে করার জন্য বন্দুকের ভরটা অনেক বেশি হয়। আর বন্দুকের ভর যত বেশি হবে, তত পিছনের দিকে থার্স্ট বা ধাক্কা কম হবে, আর ধাক্কা যত কম হবে, তত বন্দুকটা কমফোর্টেবল হবে। কথা কি বুঝতে পেরেছ? কথা কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? করে ফেলো তো। যারা ক্লাস করছো, ওকে স্যার লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি ক্লাসে উপস্থিত আছো এবং এনজয় করছো। এগিয়ে যাই। একই রকমভাবে আমরা যদি চাই, তোমরা কি করবো বলো তো? বন্দুকের
আরেকটা উদাহরণ যদি দেখতে চাই আমরা, সেটা হচ্ছে কি বলতো, নৌকা মাঝি। তাহলে বাচ্চারা এটা যদি আমার কাছে একটা নৌকা হয়, এই যদি নৌকার ভিতরে একটা মাঝি বসে থাকে, একটু বোঝার চেষ্টা করো নৌকাটা কি হয় বলতো, ইউ বেগে চলছে। হঠাৎ করে কি মনে হলো মাঝি আর বেটা এখানে আর বসে নাই, সে লাফ দিয়ে নৌকা থেকে পড়ে গেছে। যখন নৌকা থেকে মাঝি লাফ দিয়েছে, ধরে নিলাম আমার এখানে মাঝি m1 আর নৌকাটা হচ্ছে m2। তাইলে মাঝির বেগকে ধরলাম v1 আর নৌকার বেগটা হবে কত, v2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাচ্চারা, তাহলে নৌকা আর মাঝি মিলে আগে ইউ বেগে ছিল, পরে নৌকার বেগ আর মাঝির বেগ কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। যদি কোনো কারণে স্থির নৌকা হয় তাহলে সেই ক্ষেত্রে আদি বেগটা কি 0, তখন কি লিখতে পারি বলতো, m1 v1 প্লাস m2 v2। ক্লিয়ার? বলে ফেলো বাচ্চারা, বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা। তাহলে এরকম যদি আমরা বাচ্চারা চিন্তা করি যে আমার কাছে এরকম একটা নৌকা আছে, যেই নৌকার মধ্যে আসলে দুইটা মাঝি, অথবা একটা মাঝি একটা প্যাসেঞ্জার ধরলাম বাচ্চারা। একটা মাঝির ভর হচ্ছে m1, আর একটা মাঝির ভর m2, বা প্যাসেঞ্জারের ভর m2, নৌকার ভর m3। তাহলে এখন তারা কি করছে বলতো, এখন নৌকাটা ইউ বেগে চলছে। যদি এমন হয় বাচ্চারা, এইখান থেকে এই নৌকা থেকেই একজন লাফ দেয়, যে m1 ছিল সে মনে করলো লাফ দিয়েছে, এখন m2 আর নৌকা কিন্তু আর কি লাফ দেয় নেই। তাহলে সেই ক্ষেত্রে এর বেগ যদি v1 হয়, তাহলে নৌকা এবং দ্বিতীয় যে প্যাসেঞ্জার আছে এই দুইজন মিলে একটা বেগ হবে। কারণ কি, প্যাসেঞ্জার তো এখনো নৌকার মধ্যে বসে আছে, মাঝি লাফ দিছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো আমাকে, সেই ক্ষেত্রে m1 প্লাস m2 প্লাস m3, এই তিনজন মিলে, অর্থাৎ কি সবাই মিলে বেগ একটা, অর্থাৎ একটা বস্তু ছিল। পরে যখন লাফ দিয়েছে তখন কি m1 এর বেগ v1 হয়েছে, কিন্তু m2 আর m3 মিলে বেগ হবে একটা। যদি নৌকাটা স্থির হয় তখন আদিবেগটা 0 হবে, আর যদি কোনো কারণে আদিবেগ 0 হয় সেই ক্ষেত্রে কি হবে বলতো, m1 এটা 0 হয়ে যাবে, m1 v1 প্লাস কত m2 প্লাস m3 ইন্টু কত বলতো v ইকুয়াল টু 0। এখন বাচ্চারা যদি এমন হতো, লাস্ট যেই কেসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে তুমি যেই নৌকাটা দিয়ে চলে যাচ্ছিলে মাঝি সহ সবাই মিলে নৌকাটার মধ্যে বসেছিলে, ইউ বেগে চলছিল নৌকাটা, হঠাৎ করে কি করলো, মাঝি যখন লাফ দিল তখন তুমি চিন্তা করলা যে মাঝি বেটা লাফ দিছে, আমি আর বসে থাকবো কেন, আমিও বেটা লাফ দিই। তাহলে মাঝি লাফ দিল v1 বেগে, তুমিও কি করলা, v2 বেগে লাফ দিছো। যখন লাফ দিয়েছো তখন কি হয়েছে বলো তো আমাকে, তখন তুমিও লাফ দিছো, মাঝিও লাফ দিছে, তখন সব মিলে কি নৌকা কি আর বসে থাকবে, নৌকা একটা v3 বেগ প্রাপ্ত হবে। তাহলে আমি জানি আগের ভরবেগের যোগফল অর্থাৎ m1 m2 m3 মিলে কি ইউ বেগে ছিল, আর এখন কি হয়েছে বলতো, m1 এর বেগ একটা হয়েছে, m2 এর বেগ একটা হয়েছে, আর m3 বেটা কি আর বৈশা থাকবে, সেটা মিলে একটা বেগ হয়েছে। এমন হতে পারে তোমরা দুইজন দুই দিকে লাফ দিছো, ফলে v1টা যদি পজিটিভ হয় তাহলে v2টা বেটা কি হতে পারে বলতো, নেগেটিভ। তাহলে নৌকা কোন দিকে যাবে, যদি স্থির নৌকা হয় তাহলে কিন্তু কি হবে বলতো, স্থির নৌকা হলে ইউ এর মানটা 0 হবে, আর যদি ইউ 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কি m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 পুরাটা মিলে 0 হবে। এখন তোমাকে যেই প্রশ্নটা আমি করলাম প্রিয় বাচ্চা, সেটা হচ্ছে যে যদি কি হয় বলতো, দুইজন দুই দিকে লাফ দেয়, তাহলে সেই ক্ষেত্রে একটা পজিটিভ ধরলে আরেকটা কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। আর যদি একটা পজিটিভ আরেকটা নেগেটিভ হয় তখন কি হবে বলতো, তখন v3 এর মান পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। যদি v3 এর মান পজিটিভ আসে তখন আমরা বুঝবো কি বলতো, বুঝবো পজিটিভ যেই দিকে সেই দিকে লাফ দিছে, আর v3 এর মান যদি নেগেটিভ আসে তখন বুঝবো কি বলতো, নেগেটিভ যেই দিকে সেই দিকে লাফ দিছে। আশা করি বুঝতে পেরেছো আমার কথা।
প্রিয় বাচ্চা কাচ্চা বলো বলো বুঝতে পেরেছো কিনা? এগুলোর অ্যাপ্লিকেশন না দেখতে পারলে মজা লাগবে না, এগুলির অ্যাপ্লিকেশন একটু দেখতে হবে। একটু দেখো, যদি অ্যাপ্লিকেশন দেখাতে পারি আমি তোমাকে। দেখো কি বলে আছে বলো। 4 কেজি বরের একটি হাঁস পাখি, হাঁস আবার পাখি হয় কেমনে? হ্যাঁ, আমাদের লেকচার বুক যারা সংগ্রহ করেছ তোমরা জানো আমাদের এমন একটা লেকচার বুক আছে। আমরা এই যে সাইকেল 2 এর ক্লাস নিচ্ছি, তোমরা যদি সাইকেল 2-তে এনরোল করো তাহলে এই লেকচার বুকটা তুমি এমনি গিফট পাবে, অথবা তোমরা যারা ক্লাস করছো তোমরা চাইলে এই লেকচার বুকটা কিনেও নিতে পারো। হ্যাঁ, রকমারিতে পাওয়া যায় আমাদের, হ্যাঁ আমাদের এখানেও পাওয়া যায়, আমাদের পেজে নক দিলেও পাবে। যাই হোক, সেটার যদি আমরা কি করি বলো তো, টপিক 2 এর প্রবলেম, আমরা টপিক 2 পড়াচ্ছি আজকে। টপিক 2 এর প্রবলেম যদি কি হয় বলো তো 1 হয়, টপিক 2 এর প্রবলেম 1 1 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে। 4 কেজি ভরের একটি হাঁস পাখি একটি গাছের ডালে বসে আছে। পাখিটি 20 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে আঘাত করল। বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, পাখিটির আনুভূমিক বেগ কত হবে? তাহলে বাচ্চারা আমরা যেটা বলছিলাম তোমাদেরকে, আমি যেই পাখিটার কথা বলছিলাম সেই পাখিটা কি হয়েছিল, আগে স্থির অবস্থায় ছিল। তাহলে সেই ক্ষেত্রে যখন বুলেট গিয়ে আঘাত করলো তখন পাখির মধ্যে কি হয়ে গেল, বিদ্ধ হওয়ার পরে কি একসাথে হয়ে গেল? যখন বুলেট গিয়ে পাখির মধ্যে বিদ্ধ হয়েছে, যখন দুইটা মিলে একটা হয়ে গেছে তখন কি হয়েছে বলো তো, মিলিত বস্তু হয়ে গেছে। আর মিলিত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, ভি ইকুয়াল টু কত হবে বলেন তো? ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস কত বলো তো, m2। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে এখানে পাখির ভর কত বাচ্চারা, 4 কেজি, পাখি বসেছিল তার মানে তার আদিবেগ 0, প্লাস m2 কি বলতো, যে বুলেটটা আঘাত করেছে সেটা 20 গ্রাম, তার মানে 0.02, কত বেগে আঘাত করেছে বলতো, 200 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সেই ক্ষেত্রে 4 প্লাস কত, 0.02। তাহলে এইখান থেকে খুব সহজেই আমরা বেগটা বের করে ফেলতে পারবো। যারা ক্লাস করছো বলে ফেলো তো বেগটা কত আসছে একটু, হ্যাঁ ক্যালকুলেটর করে ক্যালকুলেশন নেও তো। সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্টের মূল কেরামতি হচ্ছে তারা খুব সহজে ক্যালকুলেটর ইউজ করতে জানতে হবে। তোমরা জানো আমাদের আগের দিনে তোমাদের বাবার কাছে বা তোমাদের কাছে অনেকের কাছে বাটন ফোন আছে, চোখ বন্ধ করে কিন্তু তোমরা নাম্বার ডায়াল করে ফেলতে পারো। কিন্তু যদি কি হয় বলো তো, যদি কি হয় ক্যালকুলেটরটা তোমার এরকম নখদর্পণে চলে আসে, সাইন্টিফিক ক্যালকুলেটরটা, তাইলে দেখবা যে তোমাকে আর কে আটকায়। এখন আমি দেখি ক্লাসের মধ্যে বাচ্চারা একটা ক্যালকুলেশন করার পর আরেকজনের সাথে মিলানোর জন্য ব্যস্ত থাকে। আমি সব মান বসিয়ে দিলাম, তারপরেও যদি তুমি ক্যালকুলেশন না করে নিজেকে বিশ্বাস করতে পারো, ক্যালকুলেশন করার পরে বিশ্বাস না করতে পারো, তাইলে কীভাবে হবে? তার মানে চেষ্টা করতে হবে এরকম লেভেলের একটা ক্যালকুলেশন মেন্টালিটি তৈরি করার জন্য, যাতে ক্যালকুলেশন করার পর আরেকজনের সাথে মিলাইতে না হয়। অর্থাৎ ক্যালকুলেশন করার পরে তোমার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে না আমি এটা পেরেছি বা এটা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এত মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছ? ওকে ডান। দেখো এখানে কি বলছে, 10 কেজি 40 কেজি 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত এত বেগে পরস্পর বিপরীত দিক থেকে, দেখছো বুটেক্সে 1-2 সালে আসছিল, 2001-2 অনেক আগে আসছিল, পরস্পর বিপরীত দিকে। তার মানে এইটাকে যদি আমরা কি পজিটিভ বেগ ধরি তাহলে এই ইউটুর মানটা কি নেগেটিভ আসবে। তাইলে আসার সময় একে অপরকে ধাক্কা দেয়, একটি অপরটির সাথে আটকে যায়, বস্তুদ্বয় কত বেগে চলবে কোনো বিষয়? একই প্রশ্ন, ভি ইকুয়াল টু কত বলো তো, m1 u1 প্লাস কত, m2 u2, m1 প্লাস কত, m2। আশা করি পারবে, এটা মনে হয় না, করিয়ে দিতে হবে। একই রকমভাবে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি কি আসছে দেখো তো, বলো তো। হ্যাঁ গতকালকে আমরা এই অঙ্কটা করেছি, এই অঙ্কটা আজকে আর করতে চাচ্ছি না। আসো, এটাও করেছি, এটাও আজকে করব না। দুইটা অঙ্কই আমরা গতকাল করেছি। এই অঙ্কটার দিকে তাকাও, অনেক পছন্দের একটা অঙ্ক, রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছে। দেখো তুমি প্র্যাকটিস করতে হলে অ্যাডমিশনের কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাইলে কি হবে দেখো। আমি এখনকার অনেক বোর্ডের কোশ্চেনও দেখেছি যেই কোশ্চেনের মধ্যে অ্যাডমিশনের কি আছে বলো তো, প্রশ্ন আছে। তার মানে অ্যাডমিশনের প্রশ্ন প্র্যাকটিস করলে তুমি এখন থেকেই কি করবে, একটা ফ্লেভার পাবো, একটা মেন্টালিটি তৈরি হবে। দেখো বলো তো যারা যারা ক্লাস করছো অ্যান্সার বলে ফেলো। 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ট্রাকে ছিদ্র হয়ে প্রতি মিনিটে 20 কেজি হারে বালু ট্রাক থেকে নিচে পড়তে শুরু করলো। ভরবেগ সংরক্ষিত হলে 50 মিনিট পর ট্রাকের বেগ কত হবে?
আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো বাচ্চারা। মনে করো এটা একটা ট্রাক, এই ট্রাকের মধ্যে বালু আছে। তার মানে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, যদি আমরা 50 মিনিট চিন্তা করি, এখান থেকে 50 মিনিট পর সে যদি মনে করো বি বিন্দুতে যায়, তাহলে এই বি বিন্দুতে যাওয়ার পর এখান থেকে বালু কি করছে, নিচে পড়ে গেছে। এভাবে চিন্তা করো আর কি, অঙ্কটা অনেকভাবে করা যায়। আমি যেভাবে চিন্তা করছি একটু চিন্তা করার চেষ্টা করো। তাহলে আমাকে প্রশ্ন করছে, তাহলে এ বিন্দুতে কি আছে, মনে করলাম বালুর ভর m2 আর ট্রাকের ভর m1। তাহলে টোটাল এই m1 আর m2 মিলে কি করছিল বলতো, এ বিন্দু থেকে 20 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। প্রতি মিনিটে 20 কেজি হারে বালু ট্রাক থেকে পড়ছে। তাহলে বালু কতটুকু বালু পড়ছে বলতে পারো আমাকে? টোটাল m1 প্লাস m2 বলছিল 5 মেট্রিক টন ভরের বালু বোঝায়। 5 মেট্রিক টন মানে 5000 কেজি। m1 প্লাস m2 মিলে 5000 ছিল। তাহলে প্রত্যেক মিনিটে যদি কতটুকু হয়, 20 কেজি পরে, তাহলে কত মিনিট পর ঘটনা ঘটাইতেছি? 50 মিনিট পর। তাইলে 50 গুণন কত, 20, তার মানে কত, 1000 কেজি নাকি? হ্যাঁ, 1000 কেজি বালু পড়ে গেছে। তাহলে এখন বালু ছাড়া যে ট্রাক আছে, সেই ট্রাকটার ভর কত বলতো? 5000 থেকে 1000 চলে গেলে 4000 কেজি বিশিষ্ট একটা বালু বোঝাই ট্রাক আছে। একটু খেয়াল করে দেখো বাচ্চারা। তাহলে আমাকে প্রশ্ন কি করেছে? আমাকে প্রশ্ন করেছে হচ্ছে যে বালু বোঝাই 50 মিনিট পর ট্রাকের বেগ। তাহলে ট্রাকের বেগকে v1 ধরলাম, আর যে বালু পরে স্থির হয়ে গেছে, তাহলে v2-র মানটা কত, 0। তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম এটা বিচ্ছিন্ন বস্তুর কনসেপ্ট। সূত্র কি আছে বলো তো? m1 প্লাস কত, m2 ইন্টু কত, u ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি v1 বের করতে চাই, তাহলে কত আসবে বাচ্চারা? m1 প্লাস m2 ইন্টু কত, u, নিচে কত বলো তো, m1, আর v2 তো 0ই। তাহলে কি করতে হয় বলো তো? উপরে কত আছে, 5000 গুণন কত, 20, আর কত বলো তো, নিচে কত, 4000। তাহলে এখান থেকে অঙ্ক করা কোনো বিষয়? 25। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো কিনা জানো তো আমাকে। অন্য অঙ্কটা আরেকভাবেও করা যায়। আমার কাছে মনে হয়েছে এই কনসেপ্টে বললে, এই কনসেপ্টে চিন্তা করলে তোমার কাছে সহজে মনে থাকবে। কথা কি ক্লিয়ার? অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ডান লিখে কমেন্ট করো যারা বুঝতে পেরেছো। প্রিয় বাচ্চারা, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা তোমাদেরকে আজকের ক্লাসে মূলত যে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করেছি, সেই বিষয়টা হচ্ছে হলো, যদি একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে তাহলে সে যা মেনে চলে। ঠিক আছে, আমরা কিছু প্র্যাকটিস করতেও তোমাদেরকে বলতে চাই। ঠিক আছে, তোমরা আমাদের কোর্সে এনরোল করেছো বা যাদের কাছে এই বইটা আছে, তারা তো অবশ্যই পড়ে আসবে। আর যাদের কাছে এই বইটা নাই, তাদের জন্য আমাদের এই স্লাইডগুলো থাকবে, স্লাইডগুলো দেখে নিতে পারবে। আর চাইলেই বইটা তোমরা রকমারি থেকে কিনতে পারবে। আর আজকে একটা পরীক্ষা ছিল, কালকেও কি ঠিক 7:15 মিনিটে, হ্যাঁ 10 মিনিটের একটা পরীক্ষা থাকবে। সেই পরীক্ষাতেও গিফট থাকবে। আজকের পরীক্ষায় আমি বলেছিলাম একজনকে আমরা গিফট করব। হ্যাঁ, কাকে গিফট করব আমি জানি না এখনও। রেজাল্ট হলে ইনশাল্লাহ তোমরা কালকের মধ্যে পেজে জানতে পারবে। আমাদের যদি এলাকার কোনো স্টুডেন্ট থাকো ফার্মগেট বা মোহাম্মদপুরের আশপাশে, তারা অফিস থেকেই নোটবুকটা বা খাতাটা সংগ্রহ করবে। আর যদি ঢাকার বাইরে হও, তাহলে তোমাদেরকে আমরা কুরিয়ার করার ব্যবস্থা করব। এখন কুরিয়ার হবে না, আরও 2-1টা পরীক্ষা হলে যদি সে দেখা গেল যে একাধিক বই পেয়েছে, একাধিক খাতা পেয়েছে, তাহলে আমরা তাদেরকে একবারে কুরিয়ার করে দিব। আর ঢাকার মধ্যে হলে অফিস থেকে এসে নিয়ে যেতে পারবে। আর কে ফার্স্ট হয়েছে আমি জানি না, সামনের পরীক্ষায় কিন্তু আবার সুযোগ থাকলো। তাহলে প্রথম 1 নাম্বার ক্লাসে আমরা একজনকে খাতা দিয়েছি, 2 নাম্বার ক্লাসে আমরা 2 জনকে খাতা দিতে চাই। 1 নাম্বার ক্লাসে একজনকে খাতা দিয়েছি, 2 নাম্বার ক্লাসে 2 জনকে খাতা দিব। তাহলে যারা খাতা পেতে চাও তারা এই টাইপের যেই প্রশ্নটা, বিশেষ করে আমাদের লেকচার বুকের এনএসপি লেকচার বুকের বা কেমিয়াসের লেকচার বুকের আমরা কি করব বলো তো, টপিক 1+2 এর এমসিকিউ পড়ে আসবা। নেক্সট ক্লাসে আমরা 2 ডাইমেনশনাল কলিশন পড়ব। তার সাথে সাথে
যদি পড়া সম্ভব হয় তাহলে ঘর্ষণ পড়ব, ফ্রিকশন পড়ব। ঠিক আছে, মনে হয় না 2 ডাইমেনশনাল কলিশন পড়ার পরে ফ্রিকশন পড়ার সময় থাকবে, তারপরেও দেখি কি করা যায়। আর পরীক্ষা তো অ্যাজ ইট ইজ আগের মতো 7:15-তে পরীক্ষা থাকবে এবং কি হবে বলতো, আমরা ঠিক 7:30টায় ক্লাস নিয়ে হাজির হব। ঠিক আছে, আর আশা করি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে চাই। ক্লাস শেষ হলে ক্লাসের স্লাইড শেয়ার করা থাকবে, তোমরা ওইখান থেকে পড়ে নিতে পারবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি, ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক সোমবার রাত 7:30টায়। আসসালামু আলাইকুম।